ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ওকে আছে কিনা। জি, সাউন্ডটা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা? সাউন্ড কি ওকে আছে? সবকিছু ঠিক আছে? আমরা কি শুরু করব আমাদের আজকের ক্লাসে? আমাকে একটু জানাবেন যে সাউন্ড ওকে। তো গত ক্লাসে আসলে আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা গত ক্লাসটা ফুলফিল পুরোপুরিভাবে আসলে করতে পারি নাই। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের গত ক্লাসের বাকি অংশটা শেষ করব। তো সবাই একটুখানি জয়েন হয়ে যান আমাদের আজকের ক্লাসে। আশা করি সবকিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবকিছু ঠিক আছে কিনা? সাউন্ড ওকে আছে? ওকে, সবাই একটু জয়েন করে ফেলেন, খাতা কলম নিয়ে বসেন। ওকে, ভেরি গুড। গত ক্লাসে আমরা দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? গত ক্লাসে আমরা ওকে, তো ফাইন। আজকে তাহলে আমরা আলোচনা করি। ডিসকাশন গ্রুপে পোস্ট করলে অ্যাডমিন রিপ্লাই দেয় না। ঠিক আছে, যে আছে ওকে আর রাখবই না অ্যাডমিনকে আজকের পরে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস আমরা শুরু করে দিই। তো প্রথমে আসেন ভাইয়া, আমরা যে জায়গাটাতে প্রথমে আসলে আমরা গত ক্লাসে এই জিনিসগুলো আমরা পড়েছি, তাই না? অনেকগুলো জিনিস আমরা গত ক্লাসে পড়েছি। তো এইখান থেকে এইখান পর্যন্ত আমরা পড়েছি। আমি এই জায়গাটা থেকে আবার একটু রিপিট করে দিচ্ছি। ভাবের গভীরতা বুঝাতে সবাই হাই হাই করছে, এটা একটা ভাব বুঝায়। এই যে সবাই হাই হাই করছে, এটা কিন্তু একটা ভাব। ঠিক আছে, সবাই হাই হাই করছে, এটা একটা ভাব। ছি ছি, তুমি এত খারাপ, এই যে এটা দেখেন একটা কথার একটা ভাব, বুঝছেন? এই যে এটা কিন্তু ভাবের গভীরতা। খুব গভীর ভাবে যখন কোনো কথা বলে সেটা হলো এটাকে বুঝায়। ওকে, আচ্ছা। এরপর পুনঃপুনিকতা বুঝাতে। পুনঃপুনিকতা বুঝাতে, পুনঃপুনিকতা মানে বারবার বারবার সে কামান গর্জে উঠলো, তাহলে বারবার কামান গর্জে উঠলো, একবারের পর একবার গর্জে উঠলো, তাই না? অনুভূতি বুঝাতে, ভয়ে গা ছমছম করছে, এই যে ছমছম, এটা কিন্তু অনুভূতি বুঝায়। ফোড়াটা টনটন করছে, টনটন, তার মানে অনুভূতি কেমন হচ্ছে? টনটন। অনুভূতি কেমন হচ্ছে? ছমছম। আবার দেখেন বিশেষণ বুঝাতে, ফেল সুজে বাতি জ্বলে মিটির মিটির, তাহলে এই যে বাতি জ্বলে, এটা কিন্তু কিভাবে জ্বলে? এই যে মিটির মিটির, এটা বিশেষণ বুঝাচ্ছে। বাতি জ্বলা কিভাবে জ্বলতেছে সেটা বুঝাচ্ছে। ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে, ধ্বনি ব্যঞ্জনা মানে হচ্ছে অনুকার টাইপ আর কি। অনুকার, কোনো কিছু সাউন্ড অনুকার, বা এটাকে ধন্যাত্মক দ্বিরুক্তিও বলে। সো যেটাই বলেন সমস্যা নাই। এইরকম যেমন খেয়াল করেন, ঝিরঝির বাতাস বইছে, এই যে বাতাসের আওয়াজ। বৃষ্টি পড়া টাপুর টুপুর, বৃষ্টির আওয়াজ। একটু পর্যন্ত বুঝছেন? গত ক্লাসে এগুলো আমরা পড়ছি। এবার এখানে দেখেন সতর্কতা বুঝাতে, ছেলেটিকে চোখে চোখে রেখো, তার মানে সতর্কতার সাথে রেখো। দেখেন এটা কিন্তু সতর্কতা বুঝায়। ভাবের প্রগাঢ়তা বুঝাতে, এটা ফুল হবে, ফুলগুলো তুই আনরে বাছা বাছা বাছা, মানে বেছে বেছে আন, ভাবের প্রগাঢ়তা বুঝাচ্ছে। কালের বিস্তার বুঝাতে, এটা বিস্তার হবে। থেকে থেকে শিশুটি কাঁদছে, তার মানে এটা কালের বিস্তার বোঝায়, অর্থাৎ একটা সময় থেকে আরেকটা। কালের বিস্তার মানে এক সময় থেকে আরেক সময়, তার মানে এক সময় থেকে আরেক সময় পর্যন্ত ছেলেটা কাঁদতেছে। আধিক্য বুঝাতে, মানে অনেক বেশি, লোকটা হারে হারে শয়তান, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। অর্থাৎ লোকটা হারে হারে শয়তান। আচ্ছা বলেন, হারে হারে শয়তান মানে কি? অল্প শয়তান না, অনেক বেশি শয়তান। হারে হারে শয়তান, অনেক বেশি শয়তান, তার মানে এটা আধিক্য বুঝায়। এবার আমরা একটা কোশ্চেন সলভ করি। 42 আসছে, আমার জ্বর জ্বর লাগছে। বলেন, জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃত ভাবে উচ্চারিত হওয়াকে কি বলে? এই যে শব্দ দুটা অবিকৃত ভাবে, মানে বিকৃত না হয়ে একটা শব্দ দুইবার ব্যবহার হয়েছে,
এটাকে অ্যাকচুয়ালি কি বলে বলেন? এটাকে কি দ্বিরুক্ত শব্দ বলে? এটাকে কি সমর্থক শব্দ বলে? এটাকে কি যুগ্ম শব্দ বলে? এটাকে শব্দদ্বিত্ব বলে? তাহলে বলেন তো এটা কি হবে? বলেন, এটার উত্তর কি হবে? টেলিগ্রামে রেকর্ড ক্লাস দিয়ে দেন। কেন ভাই আমার টেলিগ্রামে রেকর্ড ক্লাস দিতে হইব কেন? আমার লাখ লাখ টাকা খরচ করে আমার ওয়েবসাইট বানানো আছে, আপনার ওয়েবসাইটে ঢুকে ক্লাস করবেন, টেলিগ্রামে আমি কেন দিব? টেলিগ্রামে আমি ক্লাস দিই, আপনারা এটা বুঝেন না? এই যে মনি আক্তার, আপনি কি মানে 6-7 এর বাচ্চা? আপনি কেন এই কমেন্ট করলেন? মানে একটা চাকরির পরীক্ষা দিবে, সে যদি আমার বলে আপনার কোন ভাই কার ক্লাস করেন, তার ওয়েবসাইট নাই কিছু নাই, সে টেলিগ্রামে ক্লাস, আমি কেন টেলিগ্রামে ধরেন আমি ক্লাস দিলাম, এই ক্লাস ডাউনলোড করে আপনি আরেকজন দিয়ে দিবেন না? ফরওয়ার্ড করে টেলিগ্রামে আরেকজন দিয়ে দিতে, জিনিসটা তো সেফটি না। আমার তো ওয়েবসাইট আছে, তাহলে আমি কেন টেলিগ্রামে দিব? আচ্ছা, এখন শব্দদ্বিত্ব দ্বিরুক্ত শব্দ দুইটাই হয়, বাট এখানে আসলে আমাদের রাইট অ্যান্সার হিসাবে আমরা দ্বিরুক্ত শব্দই নিব। এবার দেখেন, বৃষ্টি এলো টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? তাহলে বলেন তো, বৃষ্টি এলো টাপুর টুপুর, নদে এলো বান। এখন বলেন টাপুর টুপুর এটা কোন ধরনের শব্দ? তাহলে এটা কি অবস্থাবাচক শব্দ? এটা কি বাক্য অলংকার শব্দ, ধন্যাত্মক শব্দ, দ্বিরুক্ত শব্দ? এখন খেয়াল করে দেখেন, প্রথম কথা হচ্ছে এটা কোন ধরনের শব্দ, এটা কোন ধরনের শব্দ। এখন হয় এটা হবে, নাইলে এটা হবে। এখন বুঝতে পারতেছেন, ডেফিনেটলি টাপুর টুপুর দ্বিরুক্ত শব্দ, কিন্তু কেমন দ্বিরুক্ত শব্দ আমার কাছে এটা জানতে চাই। তার মানে এটা হচ্ছে কি ধন্যাত্মক দ্বিরুক্ত শব্দ, এটা যেহেতু সাউন্ড কে বুঝায়, সাউন্ড। এই যে অনেকে উত্তর করছেন দ্বিরুক্ত শব্দ, না, এটার উত্তর ধন্যাত্মক শব্দ হবে, বুঝছেন? ধন্যাত্মক শব্দ, ওকে? আচ্ছা, দুইটাই রাইট অ্যান্সার, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে এটা। এবার দেখেন, কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? অর্থাৎ এখানে এই যে পাকা পাকা আম, পাকা পাকা কিন্তু দুইবার, ছি ছি কি করছো, ছি ছি কিন্তু দুইবার, নরম নরম হাত, নরম নরম দুইবার, উরু উরু মন, উরু উরু কিন্তু দুইবার। এখন ভাইয়া খেয়াল করে দেখেন, এখানে বলছে কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচনের সংকেত দেয়। মানে বহুবচন মানে অনেক বুঝায়, একটা না অনেক বুঝায়। তাহলে বলুন তো কোনটা? পাকা পাকা আম, ছি ছি কি করছো, এটা কিন্তু আমরা কিন্তু পড়ছি। দেখেন এখানে খেয়াল করে দেখেন, উরু উরু মন দ্বারা কিন্তু অনেকগুলো মনরে বুঝায় না, নরম নরম হাত দ্বারা অনেকগুলো হাতকে বুঝায়। নরম নরম হাত, মানুষের হাত তো দুইটা, তার মানে এখানে অনেক বুঝানোর, বহুবচন বুঝানোর আসলে সুযোগ নেই। বহুবচন কি? তারপর হচ্ছে কি ছিচি কি করছো, অনেকগুলো ছিচি, মানে জিনিসটা দেখেন, পাকা পাকা আম বলতে অনেক আমকে বুঝায়, তার মানে এইটা হচ্ছে বহুবচন, স্পেসিফিক বহুবচন বুঝায়। ক, ভেরি গুড। 4 নম্বর প্রশ্নে বলছে বিশেষণ শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? তাহলে বলুন তো, বিশেষণ শব্দযোগ আমার কাছে কিন্তু বলেই দিছে, বিশেষণ শব্দ, বিশেষণ হইতে হবে, যেই দ্বিরুক্ত শব্দটা হবে এটা ডেফিনেটলি বিশেষণ হইতে হবে। ডেফিনেটলি কি হইতে হবে? বিশেষণ হইতে হবে। এখন বলছে লাল লাল ফুল, ভাই ভাই যুদ্ধ, গ্রামে গ্রামে যাব, জ্বর জ্বর লাগছে। এখন বলেন এখানে বিশেষণ কোনটা? জ্বর জ্বর এটা তো বিশেষণ না, ভাই ভাই এটাও বিশেষণ না, গ্রামে গ্রামে এগুলো সব নাউন বিশেষণ। লাল লাল এটা হচ্ছে কি? বিশেষণ। সো রাইট অ্যান্সার হচ্ছে কি? ক। বুঝছেন? আচ্ছা, এইবার দেখেন কোনটি ধন্যাত্মক শব্দের উদাহরণ? তাহলে বলেন তো ধন্যাত্মক মানে কি? ধন্যাত্মক এটার আরেকটা নাম হচ্ছে অনুকার, অর্থাৎ কোনো কিছু সাউন্ড কে বুঝায় যেটা। তাহলে দেখেন চোখে চোখে, ভয় টয়, টুপটাপ, কাছাকাছি, তাহলে বলেন কোনটা হবে? কোনটা হবে বলেন? ভেরি গুড, উত্তর হবে টুপটাপ। এই যে টুপটাপ, এটা কিন্তু শব্দ বুঝায়, সাউন্ড বুঝায়। 6 নম্বর বলছে লোকটা হারে হারে শয়তান, এটা কিন্তু একটু আগে আমরা পড়ছি। হারে হারে শয়তান, এই যে এই বিরক্তিটি দ্বারা কি বুঝায়? এই বিরক্তিটি দ্বারা কি বুঝায়? সতর্কতা বুঝায়, বিস্তার বুঝায়, আধিক্য বুঝায়, চোর ডাকাত বুঝায়। বলেন তো কি বুঝায়? কি বুঝায় বলেন? লোকটা হারে হারে শয়তান, এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা ডেফিনেটলি কি বুঝায়? আধিক্য বুঝায়, অনেক বেশি শয়তান। লোকটা অনেক বেশি শয়তান, তার মানে এটার উত্তর ডি। কৃষক হলেও তার আগে রাশি রাশি ধান, কৃষক হলেও তার আগে রাশি রাশি ধান, বাক্যে রাশি রাশি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, আচ্ছা এখন রাশি রাশি দ্বারা কি বুঝায়? রাশি রাশি ধান দ্বারা কি একটা দুইটা ধান বুঝায়? কি বুঝায় বলেন? আধিক্য, অনেক ধান, এটা আমরা প্রথম ক্লাসে পড়ছি। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, আপন মানে দোকান। আপন বানানো দন্তন হলে এটা মানে হচ্ছে নিজ, আপন বানানো মূর্ধন্য হলো এটা মানে হচ্ছে দোকান। এ বাক্যে কোন ধরনের দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? যুগ্ম রীতির দ্বিরুক্তি, এরপর হচ্ছে অব্যয়ের দ্বিরুক্তি, এরপর হচ্ছে ধন্যাত্মক দ্বিরুক্তি, এরপর হচ্ছে পদার্থক দ্বিরুক্তি।
এখন ভাইয়া এই প্রশ্নটা অনেকেই ভুল করবেন, বলেন তো এটার উত্তর কি? বলেন এটার উত্তর কি হবে? আচ্ছা খেয়াল করে দেখেন, তাহলে এটার উত্তর কি হবে? দেখেন হাঁটে হাঁটে, এখানে বিভক্তি আছে, এখানে বিভক্তি আছে, তাহলে বিভক্তি থাকলে সেটা কি? পদের দ্বিরুক্তি। বিভক্তি থাকলে সেটা কি? পদের দ্বিরুক্তি। বিভক্তি থাকলে সেটা কি? পদের দ্বিরুক্তি। বিভক্তি থাকলে পদের দ্বিরুক্তি, তাহলে পদের দ্বিরুক্তি মানে পদার্থক দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি মানে কি? পদার্থক দ্বিরুক্তি। ওকে, এবার দেখেন সংশন কি ধরনের শব্দ বলেন? সংশন শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি, তারপর হচ্ছে কি, তারপর হলো আপনার কি, কোনটি নয়। তাহলে বলেন তো সংশন, এটা সাউন্ডকে বুঝায় না? সাউন্ড, সংশন বাতাস বইছে, তার মানে এটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। অনুকার আর ধনাত্মক দ্বিরুক্তি একই জিনিস, যেটা অনুকার সেটাই ধনাত্মক দ্বিরুক্তি, এটা মনে রাখেন। আচ্ছা ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটা এবার বলেন? এটা কিন্তু সহজ কোশ্চেন, এগুলো একদম রিসেন্ট জবের কোশ্চেন, সলভ করেন। বলছে ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি, বলেন ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? কি হবে রাইট অ্যান্সার? ওকে, ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? ভাই অনুকার আর ধনাত্মক দ্বিরুক্তি কেমনে চিনবো? মানে যেটা কোনো কিছু সাউন্ড কে বুঝায়। এখন দেখেন এখানে সাউন্ড কোনটা বুঝায়? চোখে, এটা তো সাউন্ড না। কেউ কেউ, এটাও সাউন্ড না। চুপচাপ, এটাও সাউন্ড না। ঘেউ ঘেউ, এটা কিন্তু কুত্তার ডাক, কুত্তার ডাক কিন্তু ঘেউ ঘেউ। মিউ মিউ, শন শন, বন বন, হন হন, ঠা ঠা, বুঝছেন? আচ্ছা ভেরি গুড। আমাদের লাস্ট কোশ্চেন, কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ? এখানে বলছে ভিন্নার্থক শব্দযোগী দ্বিরুক্ত শব্দ, একটু খেয়াল করেন। এখানে কিন্তু বলেই দিছে কোনটি ভিন্নার্থক শব্দযোগী দ্বিরুক্ত শব্দ, কোনটি ভিন্নার্থক শব্দযোগী দ্বিরুক্ত শব্দ। তাইলে খেয়াল করে দেখেন কোনটি ভিন্নার্থক শব্দযোগী দ্বিরুক্ত শব্দ। এখন এখানে বলছে বন জঙ্গল, এখন বলেন বন আর জঙ্গল কি ভিন্নার্থক না সমর্থক? এটা সমর্থক, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা এরপর বলছে হাতাহাতি, এটা তো দ্বিরুক্ত, এটা তো দ্বিরুক্ত শব্দই না। দ্বিরুক্ত শব্দ কি হাতাহাতি হয়? হাত হাত হতে পারে, হাতে হাতে হতে পারে। হাতাহাতি এটা তো ব্যতিহার বহুব্রী সমাস। এখানে বলছে জন্ম মৃত্যু, এখানে বলছে হচ্ছে আপনার কি, এখানে বলছে আপনার ডাল ভাত। তার মানে বুঝতে পারতেছেন ভিন্নার্থক দ্বিরুক্ত শব্দ হচ্ছে এইটা, এই যে জন্ম মৃত্যু, তাই না? এটা ভিন্নার্থক, জন্ম এক অর্থে, ভিন্ন আরেক অর্থে, বুঝছেন? আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এটার উত্তরটা ঢাল ভাত, এটাও তো হয় ডাল ভাত, এটাও তো হয় যে ভিন্নার্থক। আসলে এগুলো হচ্ছে কি, এখানে যদি ভিন্নার্থক না বলে যদি অ্যাকচুয়ালি বিপরীতার্থক বলতো, বিপরীতার্থক, তাহলে আসলে বেস্ট অ্যান্সার এটাই ছিল। ভিন্নার্থক বললে এটাও হয় এটাও হয়। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার কাছে ত্রুটিযুক্ত মনে হয়। ভাবের গভীরতা মানে কি? মানে কোন ছিছি তুমি এত নিস, এটা কিন্তু ভাব বুঝে, মানে আপনার কথার একটা ভাব, গভীর ভাবে আপনি তাকে ধিক্কার জানাচ্ছেন, বুঝছেন? হাই হাই এই তুমি কি করলা, এই যে কথার ভাব এইটা, বুঝছেন? আচ্ছা তো এইবার বলেন আমাদের দ্বিরুক্ত শব্দ ক্লিয়ার কিনা বলেন তো? দ্বিরুক্ত শব্দ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পারবেন? দ্বিরুক্ত শব্দ ক্লিয়ার? আসেন এবার আমরা পড়বো দুজন সাহিত্যিক, একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে এখানে অনেক কিছু দেওয়া আছে, আমরা সংক্ষেপে তার সম্পর্কে জানবো। তো প্রথম কথা হচ্ছে তিনি, স্যার বিভক্তি থাক আর না থাক বাক্যে ব্যবহৃত হলে সেটা কি পদের দ্বিরুক্তি? জি, বাক্যে ব্যবহৃত হইলে সেটা পদের দ্বিরুক্তি, বিভক্তি থাক না থাক। আর শুধু আলাদাভাবে বসলে বিভক্তি থাকলেই কেবল পদের দ্বিরুক্তি হবে, বুঝছেন? আচ্ছা এবার আসেন খেয়াল করেন, এইবার আমরা এখন আসেন আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলা সাহিত্যে একজন বিখ্যাত সাহিত্যিক। তো এখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে খুব লিমিটেড কিছু জায়গা থেকে কোশ্চেন আসে, আমি আপনাদেরকে ধরাই দিব এই জিনিসগুলো। বলেন পারবেন না? আমি যেই ইনফরমেশন গুলো মনে রাখতে আপনাকে বলবো, আপনি সেই ইনফরমেশন গুলো মনে রাখেন, বেশি লাগবে না। পারবেন?
জাস্ট আপনাকে যেই ইনফরমেশন গুলো আমি মনে রাখতে বলবো আপনি শুধু ওই ইনফরমেশন গুলো মনে রাখেন, এর বাইরে আপনার আর কিছু মনে রাখা লাগবে না। আসেন দেখি, প্রথম কথা হচ্ছে তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। কি নাম বলেন? কমেন্টে লিখেন, এটা লিখলে মুখস্থ হয়ে যাবে। বলেন তো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি বলেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি বলেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি বলেন? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কি কুমার বন্দ্যোপাধ্যায়? আবার বলছি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো 29 মে 1908 বিহারের সাঁওতাল পরগনার ধুমকায় জন্মগ্রহণ করেন। এটা মনে রাখবেন, বিহারের সাঁওতাল পরগনার ধুমকা, এই ধুমকা এটা মনে রাখেন। ধুমকায় তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। আর তার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম হচ্ছে নিরোদা সুন্দরী। ঠিক আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাম্বার 1, আমি ইনফরমেশন গুলো আপনাকে হাইলাইট করে দিচ্ছি যেগুলো পরীক্ষার জন্য অনেক বেশি আসতে পারে। ইনফরমেশন নাম্বার 2, তার পৈতৃক নিবাস হচ্ছে ঢাকার বিক্রমপুরে। পৈতৃক নিবাস, এটা হচ্ছে 2 নম্বর ইনফরমেশন। পৈতৃক নিবাস কি? ঢাকার কি? বিক্রমপুরে। বুঝছেন? আচ্ছা, এইবার আসেন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরো ইনফরমেশন। তাকে সবাই কালামানিক বলে ডাকতো, বুঝছেন? কালামানিক। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি তার উপন্যাস মনে রাখার কৌশল। ঠিক আছে, তাহলে 2টা ইনফরমেশন পড়লাম। উপন্যাস মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে সুন্দর করে, যে জয়ন্তীর জননী আরোগ্য লাভ করে অহিংস স্বাধীনতার স্বাদ পেল। কি বলছি বলেন? জয়ন্তীর জননীর আরোগ্য লাভ করে অহিংস স্বাধীনতার স্বাদ পেল। এজন্য সে পদ্মা নদীর পাশে শহরতলিতে গিয়ে সোনার চেয়ে দামি শহরবাসের ইতিকথা ও পুতুল নাচের ইতিকথা হলুদ হরফের বইয়ে কিনলো। ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন এখান থেকে যেগুলো আপনি মনে রাখবেন। এই যে দেখেন জয়ন্তী, এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ উপন্যাস না, জননী উপন্যাস, এটা মনে রাখবেন, কারণ এই উপন্যাসের নামে অনেকেই উপন্যাস লিখছেন। এরপর দেখেন আরোগ্য 4 নাম্বার, এটা মনে রাখবেন। অহিংস স্বাধীনতার স্বাদ, পদ্মা নদীর মাঝি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায়। শহরতলি সোনার চেয়ে দামি শহরবাসের ইতিকথা। ঠিক আছে। এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই যে ইতিকথা আছে 2টাতেই, শহরবাসের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা, খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, পুতুল নাচের ইতিকথা। ঠিক আছে। হলুদ নদী, সবুজ বন, হরফ, এগুলো হচ্ছে তার বিখ্যাত কি উপন্যাস। তাহলে আমি কোট করে দিলাম যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো মনে রাখবেন। আবার বলছি, জননী, তারপর হচ্ছে কি আরোগ্য, এরপর হচ্ছে পদ্মা নদীর মাঝি, এরপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এগুলো বেশি গুরুত্বপূর্ণ, আপনি সবই পড়বেন, বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এইবার আসেন আমরা একটুখানি দেখি, জননী হচ্ছে তার প্রথম উপন্যাস। জননী উপন্যাসে জননীর নাম হচ্ছে শ্যামা, অর্থাৎ জননী উপন্যাসে যিনি জননী ক্যারেক্টার ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে শ্যামা। দিবারাত্রির কাব্য, খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা ইনফরমেশন দিচ্ছি। দিবারাত্রির কাব্য, এখানে কত নাম্বার ইনফরমেশন গেল? 6 নাম্বার ইনফরমেশন গেল। 7 নাম্বার ইনফরমেশন, দিবারাত্রির কাব্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এটার সাথে কাব্য থাকলেও এটা কিন্তু উপন্যাস, নামের সাথে কিন্তু কাব্য আছে। এই জন্য আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে বাবা এটা কি উপন্যাস হবে, নামের সাথে আছে কাব্য। যেমন রবীন্দ্রনাথের শেষের কবিতা, নামের সাথে আছে কবিতা, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি উপন্যাস। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ভেরি গুড। এইবার ভাইয়া আসেন আমরা দেখি অমৃতস্ব পুত্রা, এইগুলো তেমন গুরুত্বপূর্ণ না। পুতুল নাচের ইতিকথা খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। পুতুল নাচের ইতিকথা এটা হচ্ছে মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। মনস্তত্ত্ব বিশ্লেষণ কি? যেগুলো সাধারণত যেই উপন্যাসগুলোতে মানুষের মনোগত বিশ্লেষণ করা হয়, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যেগুলো লেখা হয় সেগুলো। তো এটার মূল উপজীব্য বিষয় হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যদের অন্তর্গত একটা টানাপোড়েন অস্তিত্ব সংকট, শশী, কুসুম, মতি, কুমল, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আচ্ছা, এরপর আসেন আমরা দেখি আমাদের 9 নাম্বার ইনফরমেশন আমরা অলরেডি জানি, পদ্মা নদীর মাঝি, এটা কুমিল্লার পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এখান থেকে আমরা 9 নাম্বার ইনফরমেশনটা জানবো। পদ্মা নদীর মাঝি পূর্বাশা পত্রিকায় সম্পাদিত হয়। দেখেন এই যে পদ্মা নদীর মাঝি, পথে পদ্মা, পথে পূর্বাশা, পারবেন না এটা মনে রাখতে? যে এটা প্রথম প্রকাশিত হয় কি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। এরপর উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশ হয়। এরপর এই উপন্যাস অবলম্বনে আবার চলচ্চিত্র নির্মাণ করেন 1992 সালে গৌতম ঘোষ। এটা হচ্ছে 10 নাম্বার ইনফরমেশন। গৌতম ঘোষ কি করে? চলচ্চিত্র নির্মাণ করে।
এরপর শহরতলী উপন্যাস, অহিংস উপন্যাস, চিহ্ন, আরোগ্য, এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ উপন্যাস। ওকে, আচ্ছা, আরো এখানে অনেকগুলো উপন্যাস রয়েছে যেগুলো আমরা বললাম। আচ্ছা, এইবার আসেন তার গল্পগুলো মনে রাখার কৌশলটা আপনাদেরকে একটু শিখাই। তার গল্প, তো তার গল্প গ্রন্থ ভিতরে রয়েছে অতসী প্রাগৈতিহাসিক সরীসৃপের মতো আজকাল তোমার সাথে লেগে আছে, এদিকে বকুলপুরের যাত্রী বউ আত্মহত্যা করতে সমুদ্রের পানি ঝাঁপ দেয়। আপনারা অনেকে ছন্দ চান, আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু এই ছন্দরন্দ দিয়ে পড়াই না, জাস্ট আছে বলে দিচ্ছি একবার, আপনি এইভাবে পড়েন। আমি জীবনে এইসব ছন্দরন্দ, আমার নিজেরই এইসব ছন্দ মুখস্থ নাই, তো আমি আপনাকে কিভাবে ছন্দ দিয়ে মুখস্থ করাই বলেন? জিনিসগুলো আসলে আপনার ছন্দ জিনিসটা আসে, এটা টেকসই জিনিস না। আপনার কাছে হয়তো মনে হইতে পারে আপনি মুখস্থ করে ফেলেছেন, বাট জিনিসটা টেকসই না। অনেকেই দেখবেন যে ফেসবুকে পড়ায় যে 1 মিনিটে মনে রাখুন রবীন্দ্রনাথের উপন্যাস, 1 মিনিটে মনে রাখুন নজরুল উপন্যাস। না, এগুলো এইসব ক্লাসই করার দরকার নেই, ঠিক আছে? আপনি নিজে পড়েন, বারবার পড়েন, 20 বার পড়েন, 50 বার পড়েন, 100 বার পড়েন, ওইটা আপনার আজীবনের জন্য মনে থাকবে। আচ্ছা আসেন, তো আমরা সম্ভবত 11 নম্বর ইনফরমেশন পর্যন্ত পড়েছি। আচ্ছা এবার আসেন আমরা দেখি 12 নম্বর ইনফরমেশন, এটা মনে রাখবেন, অতসী মামি ও অন্যান্য গল্প, ঠিক আছে? 13 নম্বর ইনফরমেশন প্রাগৈতিহাসিক, 14 নম্বর ইনফরমেশন সরীসৃপ, ঠিক আছে? আজকাল পরশু, ছোট বকুলপুরের যাত্রী, বউ, সমুদ্রের স্বাদ, এগুলো ভালো করে পড়বেন। অতসী মামি অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী, বউ, সমুদ্রের স্বাদ, 14 নম্বর ইনফরমেশন পর্যন্ত আমাদের পড়া শেষ। আচ্ছা, এখানে ক্যারেক্টার দেওয়া আছে, এগুলো আর তেমন গুরুত্বপূর্ণ না। এখানে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে 14 নম্বরের পর আমরা 15 নম্বর ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে এই যে পরিস্থিতি, যেই গল্প গ্রন্থ আছে এটা 15 নম্বর ইনফরমেশন এটা, এবং এই গল্প গ্রন্থের একটা বিখ্যাত গল্প 16 নম্বর ইনফরমেশন মনে রাখবেন, সেটা হচ্ছে মাসি পিসি। মাসি পিসি গল্পে আমরা দেখি যে মাসি মানে কে, মাসি মানে কি বলেন? মাসি মানে খালা, পিসি মানে ফুফু। তো মাসি পিসি গল্পে মাসি পিসি দুজনেই আসলে বিধবা ছিল, দুজনে স্বামী মারা গেছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সংগ্রাম করে বেঁচে থাকার চিত্র দেখানো হয়েছে এই মাসি পিসি গল্পে। এবং মাসি পিসির একজনের ভাইয়ের মেয়ে, আরেকজনের বোনের মেয়ে, নাম হচ্ছে আল্লাদি। এই আল্লাদি সেও স্বামী বঞ্চিতা ছিল, তার স্বামীর নাম ছিল যোগু। তো প্রচন্ড মারধর করতো যোগু আল্লাদিকে, এই জন্য আল্লাদি মাসি পিসির ঘাড়ে এসে উঠে। মাসি পিসি আল্লাদিকে লালন পালন করে, কোনো পুরুষ মানুষ নাই, নিজেরা চলতে যেখানে টান টান সেখানে এসে উঠে আল্লাদি। তখন আল্লাদিকে গ্রামের মানুষজন নানাভাবে তাকে কিনতে চায়, আল্লাদিকে ভোগ করতে চায়। মাসি পিসি গ্রামের গুন্ডাদের হাত থেকে আল্লাদিকে রক্ষা করে। এইটা হচ্ছে মাসি পিসি গল্পের গুরুত্বপূর্ণ, মাসি পিসি থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, মাসি পিসি গল্পের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন। তাহলে মাসি পিসি গল্পটা পরিস্থিতি গল্প গ্রন্থের অন্তর্গত। ওকে, আচ্ছা এইবার দেখেন আরো অনেকগুলো গল্পগ্রন্থ আছে, আজকাল পরশু, তারপর হচ্ছে ছোট বকুলপুরে যাত্রী হলদেব, এখানে অনেক কিছু দেওয়া আছে। এরপর আমরা যদি দেখি যে তার প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের ভিতরে রয়েছে লেখকের কথা, প্রকাশিত নাটক রয়েছে ভিটেমাটি। এই ভিটেমাটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপর হচ্ছে 48 বছর বয়সে তিনি মারা যান। তো এবার দেখেন আমরা কোশ্চেন গুলো দেখি। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস বলেন? পড়াইছিলাম, দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য বলেন কার লেখা উপন্যাস? কি পারেন না স্যার? পরীক্ষা প্রশ্নগুলো প্রায় সময় ভুল থাকে, এক্সাম হওয়ার পর প্রশ্নগুলো পিডিএফ আকারে সমাধান করে দিলে ভালো হয়, ডিসকাশন গ্রুপে পোস্ট দিলে কোনো রেসপন্স পাই না, ক্লাস আপনাকে বললাম। ঠিক আছে, আমি আজকে এটা সলভ করবো ইনশাল্লাহ, এবং আজকে এটা ফাইনাল সলভ হবে। আচ্ছা এবার আমরা একটু দেখি, তো উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু দেখি এরপরে পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হলো কি? তো পদ্মা নদীর মাঝি এই উপন্যাসের উপজীব্য বিষয় কি? পদ্মা নদীর মাঝি, মাঝি মাল্লার সংগ্রাম, চাষী জীবনের করুণ চিত্র, জেলে জীবনের বিচিত্র সুখ, এই যে পদ্মা নদীর মাঝি, এটা বুঝতে পারতেছেন পদ্মা নদীর মাঝি, মাঝিতে মূলত কারা থাকে? জেলে থাকে। সো জেলেদের জীবনের যে সুখ দুঃখ আনন্দ বেদনা, এটা নিয়ে লেখা হয়েছে। পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে, কেন্দ্রীয় চরিত্র কুবের, ওই যে
ফেসবুকে দেখবেন যে কুবের কপিলা, ঘরে যা কপিলা, ঝড় আইতেছে, এমন দেখবেন অনেক মিমস আছে। তো এখান থেকে এটা কিন্তু এই ক্যারেক্টারটা মনে রাখা অনেক ইজি। আচ্ছা, এরপর দেখবেন পুতুল নাচের ইতিকথা কি? তাহলে বলেন পুতুল নাচের ইতিকথা এটা কি? পুতুল নাচের ইতিকথা এটা কি? পুতুল নাচের ইতিকথা কি? উপন্যাস। পুতুল নাচের ইতিকথা কি? উপন্যাস। ওকে, এটা আমরা পড়ছি। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটা? জননী। তো বুঝতে পারতেছেন এটা কি হবে? জননী হবে। পড়ছেন না? আচ্ছা, এরপর মোটামুটি দেখেন এই টাইপসেরই কোশ্চেন গুলো আসে। মানে আপনি বিগত সালের যত হাজারটা কোশ্চেন দেখবেন, আপনি দেখবেন যে মোটামুটি এই জায়গাগুলো থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসছে। ওকে, আচ্ছা, এবার আসেন একজন ছোট্ট সাহিত্যিক। ছোট্ট সাহিত্যিক মানে তার থেকে পরীক্ষাতে প্রশ্ন কম আসে, সেই মানদণ্ডে তিনি ছোট সাহিত্যিক, এবং তার লেখাও খুব কম। অল্প কিছু লেখা পড়ে আপনি আসলে ওনাকে মনে রাখতে পারবেন। তো চলেন আমরা একটু পড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে একটুখানি আলোচনা করি। তিনি 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন 1894 সালে। এবার তিনি মূলত ছিলেন একজন ঔপন্যাসিক এবং 1950-এ তিনি মারাও যান। তো আমরা একটুখানি যদি তার যেই ইয়েগুলো যদি দেখি, তার সবচাইতে বিখ্যাত, যেখান থেকে সবচাইতে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে পথের পাঁচালী উপন্যাস। খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস পথের পাঁচালী, বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। অপু দুর্গা দুই ভাই বোন। তো এই অপু দুর্গা তারা হচ্ছে তাদের যেই গ্রামে বেড়ে উঠা, গ্রামে দৌড়াদৌড়ি করা, মানুষের গাছ থেকে ফল পেড়ে খাওয়া, তারপর ঝড় এলে আম কুড়ানো, এই সুন্দর চমৎকার চমৎকার দৃশ্যগুলো আমরা এই অপু দুর্গা ক্যারেক্টারের মধ্য দিয়ে পাই। এবং যারা অপু দুর্গা নিতান্তই একেবারে গরিব পরিবারের তারা হচ্ছে সন্তান ছিল, সেখানে মানুষজন তাদেরকে ঝাড়ি দিত, কারো গাছে আম কুড়াতে গেলে তার বাবা মায়ের কাছে এসে বিচার দিত। ছোটবেলায় এগুলো আমাদের সাথে হয়েছে না? আমরা কোথাও দুষ্টামি করলে, কারো কোনো কিছু নিয়ে নষ্ট করলে বিচার দিত। তো এই অপু দুর্গা ক্যারেক্টার বাংলা সাহিত্যে খুবই বিখ্যাত দুইটা ক্যারেক্টার, অপু এবং দুর্গা ক্যারেক্টার। সো অপু দুর্গা ক্যারেক্টার পথের পাঁচালী উপন্যাসের ক্যারেক্টার। ওকে, আচ্ছা, এবং এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে শিশুর চৈতন্য জাগরণ, মানুষের প্রকৃতির সঙ্গে বিষয়টি, যেটা আমি অলরেডি আপনাদেরকে বললাম। তো এটা হচ্ছে বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়। এরপর হচ্ছে এই উপন্যাসে আবার 3টা ভাগ আছে। এই পথের পাঁচালী উপন্যাস এটা আবার 3টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে বল্লালী ভালাই, আমাটি বেপু, আক্রুর সংবাদ। তারপর হচ্ছে উপন্যাসের ছোট গল্প আছে আমাটির বেপু, এটা একটা। তো এই উপন্যাসটি অবলম্বনে এবং সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। তো এটা এত বিখ্যাত ছিল যে সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্র নির্মাতা কিন্তু এই পথের পাঁচালী উপন্যাসে, এটা কিন্তু চলচ্চিত্র। এটা আপনারা দেখবেন মুভি আছে, এটা সম্ভবত ইউটিউবে সার্চ দিলে দেখবেন। যারা বাংলা পড়াশোনা করছেন, বাংলা অনার্সে, কিন্তু এটা কিন্তু পাঠ্য ছিল। এইটা তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় যে পথের পাঁচালী, এগুলো কিন্তু পাঠ্য ছিল। পদ্মা নদীর মাঝি। আচ্ছা, তো এগুলো খুবই বিখ্যাত উপন্যাস, খুবই 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 বিখ্যাত উপন্যাস এই পথের পাঁচালী, এটা মনে রাখেন। এরপর আসলে অপরাজিতা, এটাও খুব পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। তো এই উপন্যাসটা হচ্ছে মূলত পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী অংশ, মানে পথের পাঁচালী যেখান থেকে শেষ হয়েছে ঠিক ওই জায়গা থেকে এই অপরাজিত উপন্যাসটা শুরু হয়েছে। তো এখানে এই যে অপু আমাদের যে ক্যারেক্টারটা ছিল, অপু কিন্তু এখানে কিন্তু ছোটবেলার ক্যারেক্টার ছিল। ছোটবেলায় অপু কেমন ছিল আর বড় হয়ে অপু কেমন ছিল, এটা হচ্ছে এই অপরাজিত উপন্যাসের মধ্যে আছে। ওই যে বাংলা সিনেমাতে দেখবেন যে কিছু কিছু সিনেমা প্রথমেই নায়ক ছোট থাকে, ছোট থেকে নায়ক আস্তে 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 বড় হয়, এরকম বিটিভিতে সিনেমা দেখতেন না? তো এখানে পথের পাঁচালী অপু ক্যারেক্টারটা যে ছোট বয়সের যে এই বিষয়গুলো এখানে, আর এখানে অপরাজিতের ভিতরে অপু বড় হয়ে কেমন সেটার ইয়ে পাওয়া যায়। আচ্ছা, এইবার আসেন আমরা একটুখানি দেখি দেবযান একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, উপন্যাস আছে। অশনি সংকেত খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ হিন্দু হোটেল খুবই বিখ্যাত একটা উপন্যাস। অনেকেই খুব শখ করে এই বই পড়ে, এবং দেখবেন অনেক মেয়েরা এই বই হাতে নিয়ে শাড়ি পরে কিন্তু ফটোশুট করে। আদর্শ হিন্দু হোটেল খুবই বিখ্যাত উপন্যাস। হাজারি ঠাকুর নামে একটা কেন্দ্রীয় ক্যারেক্টার, একটা হোটেলকে, একটা ভাতের একটা হোটেলকে কেন্দ্র করে এত চমৎকার উপন্যাস, এটা আপনারা সময় পেলে পড়বেন। অনুবর্তন, ইসামতি খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, এবং ইসামতির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান, এবং ইসামতি তার সর্বশেষ উপন্যাস। এরপর হচ্ছে অরণ্যক, এটাও তার একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন অরণ্যক উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অরণ্য সংকেত অরণ্য সংস্কৃতি এটা লিখেছেন আব্দুল সত্তার, অরণ্য জনপদ আব্দুল সত্তার, এটা দৃষ্টিপ্রদীপ এটা তার একটা, এগুলো আর আমাদের দরকার নাই। তো এইবার আসেন এখানে আমরা যদি একটুখানি যদি দেখি
তার অনেকগুলো গল্পগ্রন্থ রয়েছে, গল্পগ্রন্থগুলোর ভিতরে পুঁই মাছ এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মৌরি ফুল, কিন্নর দল, খুব ছোট ছোট নাম, নবাগত, জন্ম ও মৃত্যু, মুখোশ ও মুখশ্রী, এরপর হচ্ছে কুশল পাহাড়ি, এগুলো হচ্ছে তার বিখ্যাত কি গল্পগ্রন্থ। মেঘ মল্লার, যাত্রা বদল, আমাটি ভেপু, আমাটি ভেপু কিন্তু ওই 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 উপন্যাসেরই কিন্তু একটা গল্প, ছোট গল্প। আহ্বান, খুবই গুরুত্বপূর্ণ একটা এই ছোট গল্প হচ্ছে আহ্বান। আহ্বান গল্প আমরা দেখি এক বুড়ি লেখক, আহ্বান গল্প হচ্ছে লেখক, আহ্বান গল্প হচ্ছে লেখক যখন গ্রামে আসে, তো গ্রামে আসার পর লেখক তো শহরে কলকাতায় চাকরি করত, তো একবার গ্রামে আসে, গ্রামে আসার পর গ্রামে ঢুকতেই এক বুড়া বেটির সাথে তার সাথে দেখা। তো ওই বুড়া বেটি তাকে বলে যে কোথায় আসছে, তখন ওই মহিলা লেখক মহিলার কাছে জানতে চায় সে কে, তখন মহিলা বলে যে আমার স্বামী নাই, তার স্বামী করাতে কাজ করতো, করাত মানে ওই যে যারা করাত দিয়ে কাটে, সে খুব অভাবে আছে, হ্যাঁ, এইসব কথাবার্তা বলে। তো লেখক তাকে কিছু টাকা দেয়, এবং ওই বৃদ্ধ মহিলা যতবার লেখক আসছে ততবার লেখকের জন্য কখনো দেখা যাচ্ছে যে গরুর খাঁটি দুধ নিয়ে আসতেছে, কখনো দেখা যাচ্ছে যে গাছ থেকে ফল পেরে নিয়ে আসতেছে লেখকের জন্য। এই যে লেখককে গ্রামের একজন মানুষ, সহজ সরল একজন বৃদ্ধা নারী এত কাছে টেনে নিয়েছে, এটা আহ্বান গল্পে ফুটে উঠছে। এবং একটা সময় দেখা যায় যে ওই লেখক যখন গ্রামে, তখন ওই বৃদ্ধ মহিলা যখন অসুস্থ হয়ে যায়, লেখক একবার গ্রামে গেছে আর শুনে যে মহিলা অসুস্থ, তো বৃদ্ধাকে দেখতে গেছে। বৃদ্ধাকে যখন দেখতে গেল, বৃদ্ধাকে দেখতে যাওয়ার পরে ওই মহিলা তখন লেখককে বলছে যে যদি মহিলা মারা যায় তাহলে দাপনের কাপড় যেন লেখক দেয়। একবার কাকতালীয় ভাবে লেখক গ্রামে প্রবেশ করলো এবং ওই দিনই বৃদ্ধা মারা গেছে। তো এইটা হচ্ছে সেই, এবং লেখককে বৃদ্ধা গোপাল বলে সম্বোধন করতো, ও মোর গোপাল। খুবই চমৎকার একটা ছোট গল্প। এরপর দেখেন আত্মজীবনের ভিতরে রয়েছে তৃণাঙ্কুর, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় নামে দেখবেন যে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় দেবের একটা চলচ্চিত্র আছে, একটা ছবি আছে, একটা সিনেমা আছে। ভ্রমণ কাহিনীর ভিতরে অভিযাত্রী খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এই মূলত এখানে আর তেমন কিছু নাই, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো আমরা অলরেডি পড়ে আসি। এবার দেখেন আঞ্চলিক জীবনভিত্তিক উপন্যাস কোনটি, অরণ্যক, তারপর হচ্ছে আপনার বুঝতে পারতেছেন পথের পাঁচালী উপন্যাসের লেখককে, সবই মানে পারবেন। এরপর হচ্ছে দেখেন অরণ্যক কার রচনা, তাহলে কি হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিত উপন্যাসের লেখককে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপু দুর্গা চরিত্র কোন উপন্যাসে, তাহলে পথের পাঁচালী। মানে যা যা আছে সব পড়াই দিছি, যা যা পরীক্ষাতে আসবে সব পড়ানো শেষ, মানে জাস্ট এই ইনফরমেশন গুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো বলেন আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো একটুখানি জানান। সবকিছু কি আপনারা কি বুঝতে পারছেন? আমাদের মূলত গত ক্লাসটা আসলে আমরা আংশিক করেছিলাম, গত ক্লাসটা যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যাটা হয়েছে। তো তাহলে আজকের মতো কি আমরা শেষ করতে পারি? ওকে, সো আপনাদের ক্লাস কিন্তু এখন 3 দিন করে হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের শেষও হয়ে যাবে। ওকে, তো তাহলে ভালো থাকেন সবাই, সুন্দর সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।